আমরা এখন এই প্রশ্নটার সমাধান দেখব। এখানে কি বলা আছে যে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার বিস্তৃত একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার বিস্তৃত, এটা কিন্তু প্রস্থ হবে, মানে এটা যদি দীর্ঘ মানে এটা মানে দৈর্ঘ্য, আর 1 মিটার বিস্তৃত মানে এটা হচ্ছে প্রস্থ বাগানের বাইরে, তার মানে এটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য আর হচ্ছে বাগানের প্রস্থ। তাহলে আমরা আগে চিত্রটা দেখি তারপরে সমাধানটা করব। তাইলে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই বাগান। কি ধরে নিলাম? এটা হচ্ছে আমাদের বাগান। এটা কি? এটা হচ্ছে আমাদের বাগান। এই বাগানটার দৈর্ঘ্য কত? 21 মিটার। তাইলে এই বাগানের দৈর্ঘ্য কতটুকু? এইটুকু হচ্ছে তার দৈর্ঘ্য, এটা কত? 21 মিটার। আর এইটুকু হচ্ছে তার প্রস্থ। প্রস্থ কত বলা আছে? 15 মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 15 মিটার। তারপরে কি বলা আছে? একটি বাগানের মানে এই বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে এইটা তো বাগান, এটা হচ্ছে আমাদের কি বাগান। তাহলে বাগানের বাইরে, তাহলে এইটা হচ্ছে আমাদের বাইরে 2 মিটার করে প্রশস্ত একটি পথ আছে। তাহলে বাগানের বাইরে হচ্ছে এটা, এই বড় বক্সটা হচ্ছে বাগানের বাইরে। কতটুকু করে প্রশস্ত? 2 মিটার। তাহলে এইটুকু হচ্ছে 2। একইভাবে এই পাশে 2, মানে চারপাশে 2 মিটার করে। আঁকানোর ক্ষেত্রে কম বেশি মনে হতে পারে, কিন্তু চারপাশে কিন্তু 2 মিটার করে সমান থাকবে আর কি। চারপাশে কি 2 মিটার করে সমান থাকবে। 2 মিটার করে প্রশস্ত একটি রাস্তা আছে বা পথ আছে, পথ যেটা সেটাই রাস্তা। প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে পথটিতে, কোথায় ঘাস লাগাবো আমরা? পথে, মানে এই যে বাইরের যে অংশটুকু সেইটাতে। এটা কিন্তু বাগান, এইটা হচ্ছে বাগান। এই ছোট বক্সটা হচ্ছে আমাদের বাগান, আর বড় ছোট বক্সটা বাদ দিয়ে বড় বক্সের ভিতর যেটা আছে, যতটুকু ফাঁকা অংশ আছে সেটা হচ্ছে আমাদের পথ। মানে এই ছোট বক্স বাদ দিয়ে এই যে বাইরের ফাঁকা অংশটা পুরাটা হচ্ছে পথ। তাহলে বলছিল যে এই পথেই প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? এখানে বলা আছে যে প্রতি বর্গমিটারে এত টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তার মানে আমাদের যে পথটা আছে সেই পথের প্রতি বর্গমিটারে, প্রতি মানে হচ্ছে 1, সেই পথের 1 বর্গমিটারের জন্য এত টাকা খরচ হয়। যদি পথের ক্ষেত্রফল যদি x বর্গমিটার হয়, তাহলে x বর্গমিটারের জন্য কতটুকু কয় টাকা খরচ হবে? এত গুণন x, মানে এত টাকা গুণন x। কারণ হচ্ছে 1 বর্গমিটারের জন্য যদি এত টাকা খরচ হয়, তাহলে x বর্গমিটারের জন্য কত টাকা খরচ হবে? x গুণন এত টাকা। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি পথের ক্ষেত্রফল বের করব। কি করব? পথের ক্ষেত্রফল বের করব। তাহলে পথের ক্ষেত্রফল বের করার আগে আমরা কি করব? বাগানের ক্ষেত্রফলটা বের করব। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের চিত্র। এখন আমরা খাতায় যাব। তো আমি আমার সুবিধার্থে এই চিত্রটা এখানে আঁকায় রাখছি। তো প্রথমে আমরা কি করব? যে বাগানের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখবো যে বাগানের ক্ষেত্রফল। কি লিখবো? যে বাগানের ক্ষেত্রফল। এটাকে আমরা A1 ধরে নিলাম, বাগানের ক্ষেত্রফল। তাহলে বাগান কতটুকু ছিল? এই যে এই অংশটুকু কিন্তু আমাদের বাগান ছিল, এই যে অংশটুকু বাগান। তো বাগানের দৈর্ঘ্য দেওয়া ছিল কত? এই যে দৈর্ঘ্য, লাল যে অংশটা, এটা বোঝাচ্ছে বাগানের দৈর্ঘ্য, এবং এটা কত? 21 মিটার। বাগানের দৈর্ঘ্য ছিল কিন্তু 21 মিটার। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই বাগানের প্রস্থ কতটুকু? এই যে প্রস্থ হচ্ছে 15 মিটার। এই বাগানের প্রস্থ কতটুকু? এই যে 15 মিটার। এই যে লাল রেখা দ্বারা বোঝাচ্ছে যে এই বাগানের প্রস্থ। তাহলে এই বাগানের প্রস্থ কত? 15। তাইলে বাগানের ক্ষেত্রফল কত আসে দেখি। 21 আর 15 গুণন করে দেখি কত আসে। 5 অক্ষে 5, 5 দুগুণা 10, যোগ 1 অক্ষে 1, তাহলে কত? 11। তাহলে 11 1, আর আমাদের হাতে 1 আছে, 2 অক্ষে 2 আর 1 কত? 2 অক্ষে 2, তার মানে 2 আর 1 হচ্ছে 3, তার মানে হচ্ছে 315। তাইলে বাগানের ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি? 315 এত বর্গমিটার। দুইটাই মিটারে ছিল, তাই বর্গমিটার হয়ে যাবে। তাইলে আমরা কিন্তু মোটামুটি আমাদের এই চিত্রের বাগানের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। এখন কি করব? এখন আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব। এটা ছিল শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল। এটা কি ছিল? এটা হচ্ছে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল। কেউ চাইলে লিখে দিতে পারে যে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল, বা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, একটা লিখলেই হবে। কি লিখবো? যে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল অথবা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ছিল এত বর্গমিটার। এখন আমরা যেটা করবো, যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বা সম্পূর্ণ মানে যে বক্সটা আছে বড়, তার ক্ষেত্রফল কি করব? যে এটা লিখবো যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব। কিন্তু আমাদের রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কতটুকু? আমাদের রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কিন্তু এই পুরাটা। আচ্ছা, যদি দৈর্ঘ্য এতটুকু হয়, তাইলে আমাদের এই যে বাগানের যে অংশটুকু, এইটুকু কত দেওয়া ছিল? এই পুরাটিকে আমাদের কাছে দেওয়া আছে নাই, কিন্তু আমাদের কাছে আছে কতটুকু? শুধুমাত্র কিন্তু এই 21 আছে। তাইলে এই 21 কতটুকু একটু খেয়াল করে দেখি। এই 21 যদি নেই, তার মানে হচ্ছে আমাদের এই অংশটা কিন্তু শুধুমাত্র 21, আর কি কিছু আছে? নাই। কিন্তু আমরা দেখছিলাম যে এতটুকু হচ্ছে চওড়া, এই চওড়াটুকু কতটুকু? 2 মিটার। এই চওড়াটুকু কতটুকু? কত মিটার? 2 মিটার আর কি। তার মানে
এই অংশটা কি 2 আর এই অংশটাও কি 2, তার মানে এইটাও 2 এইটাও 2। আমাদের তো পুরা রেখাটার দৈর্ঘ্য দরকার, তাই না? পুরা রেখাটার দৈর্ঘ্য দরকার, তাহলে পুরা রেখাটার দৈর্ঘ্য দরকার হলে পরে আমরা তো দেখছিলাম যে এটা 2 মিটার প্রশস্ত, এটাও 2 মিটার প্রশস্ত, তাহলে কি হবে 2 যোগ 21 যোগ 2, এইটা হচ্ছে রাস্তা বরাবর আমাদের মানে রাস্তার দৈর্ঘ্য আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। এটা কি? তাহলে এটা লিখবো যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ কি লিখবো, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান সমান কত, 2 যোগ 21 যোগ 2, 21 22 থেকে 24 25, তার মানে 25 মিটার। কেন? কারণ আমরা তো বের করবো রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তা ছিল এই পুরো বড় বক্সটা, এই বড় বক্সটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এই বড় বক্সটার দৈর্ঘ্য দরকার আর বড় বক্সটার প্রস্থ দরকার, কিন্তু আমাদের কাছে বড় বক্সটার দৈর্ঘ্যও নাই প্রস্থও নাই, তাই আগে বড় বক্সটার দৈর্ঘ্য আর বড় বক্সটার প্রস্থ বের করে নেব, তারপরে আমরা বাকিটা করবো আর কি। তাহলে রাস্তার সহ বাগানের দৈর্ঘ্য দেখছি, এখন রাস্তার সহ বাগানের প্রস্থ হিসাব করবো। তাহলে একটু খেয়াল করি রাস্তার সহ বাগানের প্রস্থ, তাইলে আমাদের কিন্তু শুধুমাত্র এই অংশটুকুর জন্য দেওয়া ছিল, তাই না? শুধুমাত্র এই অংশটুকুর জন্য দেওয়া ছিল আর কি। আমরা যদি এই পাশে দেখি, শুধুমাত্র আমরা কিন্তু এই অংশটুকুর জন্য জানি এইটুকু আর এইটুকু, এইটুকু কত ছিল, এইটুকু কত ছিল 15, মানে এইটুক যেহেতু এটা বাগান রাস্তার ভিতরে, তার মানে এইটুক যদি 15 হয় তাহলে এইটুকু কত 15। আবার আমরা এটা জানি যে এই যে বাকি যে অংশটুকু বাড়তি, এটাও 2, এটা কত বাড়তি অংশটুকু, এটা হচ্ছে 2, তার মানে এই অংশটুকু 2 আর এই অংশটুকু 2, তার মানে সম্পূর্ণ অংশটা কি হবে, সম্পূর্ণ অংশটা কি হবে, যদি সম্পূর্ণ অংশটা করি তাহলে কি হবে, এই যে এই 2 যোগ 15 যোগ 2, তার মানে এখানে কি হবে 2 যোগ 15 যোগ 2, অর্থাৎ তিনটাই কি যোগ হবে, 2 যোগ 15 যোগ 2, অর্থাৎ কি হবে, যেটা লিখবো 2 যোগ 15 যোগ 2, কারণ এই 2 যোগ 15 যোগ 2। তাহলে রাস্তার প্রস্থটা কি হবে, তাহলে রাস্তার প্রস্থ সমান সমান হচ্ছে রাস্তা সহ বাগানের প্রস্থ 2 যোগ 15 যোগ 2, তাহলে 15 আর 4 কত 19, 19 এত মিটার। এখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পাইছি, রাস্তা সহ বাগানের প্রস্থ পাইছি, এখন কি করবো, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটাকে A2 দ্বারা প্রকাশ করলাম, A2 সমান সমান 25 ইন্টু কত 19, তাহলে দেখি কত আসে 25 আর 19, 5 নং 45 এর 5 হাতে আমার 4 যোগ 9 দুগুণে কত 18 যোগ 5 অক্ষে 5, তাহলে 18 19 20 21 22 23 24 25 26 27, তাহলে এখান থেকে কত পাচ্ছে 27, তাহলে 27 এর 7 আর এই 2 অক্ষে 2 আর এই 2 কত হবে 4, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা 475, তাহলে A2 সমান সমান কত পাচ্ছে 475 বর্গ মিটার। এখন আমরা একটু খেয়াল করব, যদি চিত্রটা একটু এখানে ড্র করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের সেই বাগান। এখন আমরা কিন্তু রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল জানি, তার মানে হচ্ছে যে এই পুরা বক্সটার ক্ষেত্রফল জানি, সেটা কত 475 বর্গ মিটার। A2 যেটা ধরছিলাম, A2 সমান কত 475 বর্গ মিটার। আবার আমরা কিন্তু এই ছোট বক্সটার ক্ষেত্রফলও জানি, ছোট বক্সটা কি ছিল বাগান, এবং বাগানের ক্ষেত্রফল কত পাইছিলাম, এই যে 315 বর্গ মিটার। ছোট বক্সটার ক্ষেত্রফল কত 315 বর্গ মিটার। এখন আমরা কি এটা পারি না যে এই ফাঁকা যে অংশটুকু আছে এর ক্ষেত্রফল কিভাবে বের করবো, এটা থেকে এটা বাদ দিলে এর ক্ষেত্রফল পাওয়া যাবে, মানে A2 সমান A1 করলে তো A2 মাইনাস A1, সরি A2 মাইনাস A1টাই তো এই অংশের ক্ষেত্রফল, তাই কিনা? এটা ছিল A2 আর এটাকে ধরে নিয়েছিলাম কি A1, যেটা বাগানের ক্ষেত্রফল, যেটাকে A1 ধরছিলাম আর এটাকে A2 ধরছিলাম, তাহলে A2 থেকে A1 বাদ দিলে তো আমরা এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমরা তাই করি, এখন লিখবো যে রাস্তার ক্ষেত্রফল, কি লিখবো, লিখবো যে রাস্তার ক্ষেত্রফল। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান কি করবো, যে A2 মাইনাস A1, বড়টা থেকে ছোটটা বাদ দেবো, তাহলে A2 মাইনাস A1 মানে কত 475 মাইনাস হচ্ছে 315, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত 160 বর্গ মিটার। তাহলে বর্গ মিটার এইটা কার জন্য পেলাম, এই যে ফাঁকা যে অংশটুকু তার ক্ষেত্রফল, এই যে ফাঁকা যে অংশটুকু তার ক্ষেত্রফল আমরা পাচ্ছি কত, এর ক্ষেত্রফল হচ্ছে কত 160 বর্গ মিটার। আমাদের প্রশ্নে বলছিল কি, আমাদের প্রশ্নে বলছিল যে প্রতি বর্গমিটারে 2.75 টাকা করে খরচ হয়, প্রতি বর্গমিটার রাস্তায় ঘাস লাগাতে 2.75 টাকা খরচ হয়, প্রতি মানে 1 বর্গমিটারে। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় কত টাকা, 1 বর্গমিটারে খরচ হয় কত টাকা, 1 বর্গমিটারে খরচ হয় হচ্ছে 2.75 টাকা, সরি এটা বাংলা লিখছি ভাবে লিখি 2.75 টাকা। 1 বর্গমিটারের জন্য খরচ হয় 2.75 টাকা। তাহলে এই পুরো রাস্তাটার ক্ষেত্রফল কত 160 বর্গমিটার, তাইলে 160 বর্গমিটারের জন্য খরচ হবে কত টাকা 2.75 গুণন হচ্ছে 160 এত টাকা।
তাইলে এটাকে গুণন করলে আমরা পাবো হচ্ছে 440 টাকা। তার মানে আমরা লাস্টে লিখে দেবো যে প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে পট্টিতে ঘাস লাগাতে মোট খরচ হবে হচ্ছে 440 টাকা। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা আছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত? তার মানে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ। তাহলে আমি ধরে নিলাম, যদি চিত্রের মাধ্যমে জিনিসটা দেখি, এইটা হচ্ছে আমার সেই বৃত্ত। তো এই বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে কেন্দ্র। তো ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ, অন্তঃস্থ মানে ভিতরে, ভিতরে একটি বর্গক্ষেত্র, 4টি বাহু, একটি বর্গক্ষেত্রের 4টি বাহু। তাহলে এর ভিতরে, অন্তঃস্থ মানে ভিতরে, তাহলে বর্গক্ষেত্রটি কোথায় হবে? বৃত্তের ভিতরে। এই যে এটা হচ্ছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই বর্গক্ষেত্র। আর যেহেতু ব্যাসার্ধ 2 সেন্টিমিটার বলছিল, তাহলে এখান থেকে এই যে দূরত্বটুকু কতটুকু? 2 সেন্টিমিটার কিন্তু। এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত? তার মানে হচ্ছে যে আমাদেরকে এই যে ফাঁকা অংশটুকু বা এই যে লাল কলম দিয়ে আমি যে পোর্শনটুকু দাগায় দিচ্ছি, এই পোর্শনের ক্ষেত্রফল কত সেটা আমাদের কাছে চাওয়া হয়েছে। আমি যে লাল কলম দিয়ে যে পোর্শনটুকু দাগায় দিচ্ছি বা হ্যাশ করা যে অংশটুকু আছে, সে অংশের ক্ষেত্রফলটা আমাদের কাছে চাওয়া হয়েছে। আমি যদি কোনোভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি, আর যদি কোনোভাবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে এইটা থেকে এটা বাদ দিলে তো আমি এই ফাঁকা পোর্শনের ক্ষেত্রফল পেয়ে যাবো, মানে এই যে হ্যাশ করা অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো। বিষয়টা বুঝছি কিনা? আমি কি বললাম? আমি বললাম যে আমি যদি কোনোভাবে এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি, সেটাকে ধরে নিলাম হচ্ছে A1। আর কোনোভাবে যদি আমাদের যে বর্গক্ষেত্র আছে, এই যে বর্গক্ষেত্র যেটা আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে পারি, তাইলে একটা থেকে আর একটা বাদ দিলে তো আমরা এই হ্যাশ করা অংশটুকুর ক্ষেত্রফল পাবো। কোন অংশটুকুর ক্ষেত্রফল? এই যে হ্যাশ করা অংশটুকু যেটা দাগান্বিত করা আছে, সেই যে পুরা বৃত্তে যে হ্যাশ করা অংশটুকু আছে, সেই অংশটুকুর ক্ষেত্রফল পাবো। মানে A1 মাইনাস A2 করলেই তো আমি হ্যাশ করা অংশটুকুর ক্ষেত্রফল পাবো। তাইলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি? বৃত্তের ক্ষেত্রফল বের করা। প্রথমে আমরা কি করবো? যে বৃত্তের ক্ষেত্রফল বের করবো। তাইলে লিখবো যে বৃত্তের ক্ষেত্রফল, কি লিখবো? যে বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি? যে পাই আর স্কয়ার। আরটা কি? ব্যাসার্ধ। আমাকে কিন্তু প্রশ্ন ব্যাসার্ধ বলে দিচ্ছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে পাই ইন্টু 2 স্কয়ার, তার মানে কত? 4 পাই। বৃত্তের ক্ষেত্রফল কত বললাম? 4 পাই। এখন আমরা যেটা করব যে এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, এইটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এর প্রত্যেকটা বাহু যদি a হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু সমান, একটা বাহু যা সবগুলো বাহু তাই, তাই প্রত্যেকটা বাহু যদি a হয়, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? a স্কয়ার। এখন আমরা যদি এ তো জানি না, তাই না? এখন আমাদের এটা কিভাবে বের করতে পারি একটু দেখতে হবে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। তো বাহু যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয় সূত্র হচ্ছে, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত? √2a। আচ্ছা, এখান থেকে এটা তো বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তাহলে এটাকে অ্যাডজাস্ট করে দিলে তো, এটাকে অ্যাডজাস্ট করে দিলে তো আমি বর্গক্ষেত্রের কর্ণটা পাচ্ছি, তাই কি না? অবশ্যই তাই। কারণ এইটুক ছিল হচ্ছে শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধ চিন্তা করছিলাম, কিন্তু এটা তো বৃত্তের ভিতরে একটা বর্গ, যেহেতু এটা বৃত্তের ভিতরে একটা বর্গ, তাহলে এই মাথা থেকে এই মাথা অ্যাডজাস্ট করে দিলেই তো আমি এটা কি? বর্গের কর্ণ পাচ্ছি। এখন আমাদের কাছে হিসাবটা যেটা ছিল, যে এইটুকু অংশ ছিল 2, মানে কেন্দ্র থেকে, এটা আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে এই অংশ পর্যন্ত কত ছিল? 2 বলা ছিল। তাহলে কেন্দ্র থেকে এই দূরত্বটাও কি? 2 হবে। এইটুক যদি 2 হয়, তাহলে এইটুক কি? 2 হবে। এইটুক 2 হলে এইটুকু 2 হবে। অর্থাৎ আমি যদি জিনিসটা আরেকটু এখানে বাইরে দেখি, সাপোজ আমাদের কাছে বৃত্তের ভিতরে এটা ছিল আর কি, এইটুক বলা ছিল 2, এইটুক যদি 2 হয়, এইটুকু 2 হবে, তাহলে টোটালটা কত হবে? 4 কিন্তু। তাহলে টোটালটা কত হবে? 4। তার মানে আমি যদি এইটা নিয়ে চিন্তা করি, তাহলে এই যে সম্পূর্ণ বর্গের যে কর্ণ আছে, বর্গক্ষেত্রের যে কর্ণ আছে, এটা কত? 4। বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু 4। আবার আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র জানি যে সেটা হচ্ছে কত? √2a। তাইলে কি আমরা এটা লিখতে পারি না যে 4 ও বর্গক্ষেত্রের কর্ণ, √2a বর্গক্ষেত্রের কর্ণ? তাইলে কি আমরা এটা লিখতে পারি না যে কর্ণ সমান কর্ণ? মানে আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a, আর এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 4। তাহলে তো আমরা এটা লিখতে পারি যে √2a সমান 4, কারণ এটা √4 ও কর্ণ, √2a ও কর্ণ, তাহলে তো লিখতেই পারি। তাহলে √2a সমান 4 কে ভেঙে কি লেখা যায়? 2 × 2।
তাহলে √2 এর সমান সমান একটা টুর পরিবর্তে দুইটা √2 লেখা যাবে, একটা টুর পরিবর্তে দুইটা √2 লেখা যায়, এটা আমরা জানি। তাহলে এই √2 কাটাকাটি চলে যাবে, তাহলে অতএব এ সমান সমান কত 2√2। এখন কিন্তু আমরা এই যে বর্গক্ষেত্র বা এই যে বর্গক্ষেত্র এর সবগুলো বাহু কিন্তু জানি। বাহু কত করে, বর্গক্ষেত্রের বাহুটা কত করে 2√2। এই বর্গক্ষেত্রের বাহু কত 2√2 পেলাম, কত পেলাম 2√2। তাহলে বর্গক্ষেত্রের যদি বাহু জানি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত a স্কয়ার। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটাকে আমরা a1 দিই, এই যেরকম a1 ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল a1, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 সমান সমান হচ্ছে a স্কয়ার। তার মানে a মানে কত 2√2, এটার উপর হোল স্কয়ার, তার মানে কত 2 দুগুণে 4, 4 × 2 সমান সমান কত 8। তাহলে এখন কিন্তু আমরা খুব সহজেই এই যে আমাদের যে হ্যাশ করা অংশটুকু ছিল এটার ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবো। তাহলে ওই হ্যাশ করা অংশটুকুর ক্ষেত্রফল কত, বা প্রশ্নে আমাদের যেটা বলছিল যে বৃত্তটি দ্বারা আবদ্ধ অংশ, মানে এই যে যেটা চেয়েছে আর কি ওই ক্ষেত্রফলটা, তাহলে অতএব লিখবো যে অতএব ক্ষেত্রফল, আমাদের প্রশ্ন যে ক্ষেত্রফলটা চেয়েছে বা হ্যাশ করা অংশটুকু যে ক্ষেত্রফল আছে সেটা, তাহলে সেটা কত সমান সমান কি লিখবো যে a1 - a2, তাহলে a1 এর মান কিন্তু আমরা জানি, সেটা কত 4π হচ্ছে 8 এত বর্গ একক। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আর যদি কারো কোনো প্রশ্ন পছন্দ থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে পারেন যে ভাইয়া এই প্রশ্নের সমাধানটা দেন, আমি দিয়ে দিব। আর আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেওয়া হবে, যা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। এখন আমরা এই যে এই প্রশ্নটার সমাধান দেখব। এখানে বলা আছে যে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি, শুধু বালতির ওজন কত? আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা দেখব আর লিখবো। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই বালতি। এই বালতিটা কি ছিল, এটা হচ্ছে আমার সেই বালতি, সম্পূর্ণ ভরা ছিল। তাহলে সম্পূর্ণ ভরা ছিল তার মানে কি সম্পূর্ণ বালতি প্লাস হচ্ছে পানির ওজন, কি লিখবো যে সম্পূর্ণ বালতি প্লাস পানির ওজন। যেহেতু এটা সম্পূর্ণ ভরা ছিল তাহলে আমরা এখানেই লিখি সম্পূর্ণ বালতি প্লাস কি পানির ওজন সমান সমান কত কেজি 12 কেজি। এটা কেন লিখলাম, বালতিটা কিন্তু সম্পূর্ণই আছে, আবার পানিটাও সম্পূর্ণ আছে, অর্থাৎ পানিতে ভরা, এই জন্য সম্পূর্ণ বালতি প্লাস পানির ওজন বা সম্পূর্ণ পানির ওজন সমান সমান হচ্ছে 12 কেজি। তারপরে লাইনে কি বলা হয় যে অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি, অর্ধেক পানি ভর্তি হলে। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই বালতি, অর্ধেক পানি ভর্তি, তার মানে হচ্ছে এইটুক পানি ভর্তি, তার মানে অর্ধেক পানি আছে, কিন্তু তার মানে এখানে কিন্তু অর্ধেক পানি আছে, এইটুক কিন্তু পানি, তার মানে বালতি কিন্তু সম্পূর্ণ আছে। বালতিকে অর্ধেক হয়েছে না, বালতিকে অর্ধেক হয়েছে না, তাহলে কিন্তু বালতিটা কিন্তু সম্পূর্ণ থাকবে। তাহলে কি লিখবো যে সম্পূর্ণ বালতি প্লাস হচ্ছে অর্ধেক পানির ওজন, মানে অর্ধেক পানি ছিল, এখানে কিন্তু বলা আছে অর্ধেক পানি ভর্তি হলে, এই জন্য কিন্তু অর্ধেক পানি নিচ্ছে। তাহলে অর্ধেক পানির ওজন তার মানে হাফ পানির ওজন এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 7 কেজি। আচ্ছা, তাইলে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি, এটা বিয়োগ করি, তাইলে আমাদের জন্য করতে সুবিধা হবে। তাহলে সম্পূর্ণ বালতি, এটাও সম্পূর্ণ বালতি, এটা কাটাকাটি চলে যাবে। তাইলে পানির ওজন বলতে বোঝাচ্ছে এটাকে সম্পূর্ণ পানির ওজন, আর সম্পূর্ণটাকে আমরা কি ধরি 1 ধরি, আর এটা হাফ পানির ওজন। তার মানে পানি কতটুকু আছে 1 - হাফ, এতটুকু 1 - হাফ, এতটুকু পানির ওজন। ওজন সমান সমান কত, এটা থেকে এটা বিয়োগ করলে 12 থেকে 7 বিয়োগ করলে 5 কেজি। তার মানে 1 - হাফ করলে কত পাবো, এখান থেকে বিয়োগ করলে কিন্তু হাফই পাবো। তাহলে হাফ পানির ওজন সমান সমান কত কেজি 5 কেজি। তাহলে অতএব সম্পূর্ণ পানির ওজন কত, মানে একবার সম্পূর্ণ পানির ওজন সমান সমান কি হবে, এই দুইটা ভাগ ছিল এর সাথে গুণন হবে, 5 × 2 সমান সমান হচ্ছে 10 কেজি। তাহলে সম্পূর্ণ পানির ওজন বা এক যেটাকে বলা হয় এক বা সম্পূর্ণ পানির ওজন, তাহলে লিখবো যে সম্পূর্ণ পানির ওজন সমান সমান কত কেজি 10 কেজি। আচ্ছা, সম্পূর্ণ পানির ওজন 10 কেজি, কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল কি পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি।
শুধু বালতির ওজন কত, আমাদের কাছে কি চাওয়া হয়েছে যে শুধু বালতির ওজন কত। তাহলে আমরা এই সমীকরণে মানটা বসাবো, কারণ এখানে শুধু পানির ওজন মানে সম্পূর্ণ পানির ওজন প্লাস হচ্ছে সম্পূর্ণ বালতি, আর আমাদের কাছে সম্পূর্ণ পানির ওজন আছে 10 কেজি। তাহলে আমরা এই 10 কেজি মানটা কিন্তু এখানে বসাবো না, কারণ আমাদের কাছে আছে কত সম্পূর্ণ পানির ওজন। আমাদের কাছে যেহেতু সম্পূর্ণ পানির ওজন আছে আর এখানে পানির ওজন দ্বারা বোঝাচ্ছে যে সম্পূর্ণ পানির ওজন, তাই আমরা এই 10 কেজি মানটা এই সমীকরণে বসাবো, এটাতে বসাবো না। তাহলে আমরা এই পাশে লিখি যে এই পাশে লিখি এখানে লিখি যে সম্পূর্ণ বালতি প্লাস পানির ওজন। এই পানির ওজন যে কথা, সম্পূর্ণ পানির ওজন একই কথা, কারণ পানিতে বালতিটা পরিপূর্ণ ছিল। মানে এইটার জন্য আমরা যে চিত্রটা আঁকেছিলাম সেটা ছিল এই চিত্র, ফার্স্ট চিত্র, আর এই সমীকরণের জন্য যে চিত্র সেটা হচ্ছে সেকেন্ড চিত্র। তাহলে সম্পূর্ণ বালতি প্লাস পানির ওজন কত কিছু 10 কেজি, সম্পূর্ণ বালতি প্লাস পানির ওজন হচ্ছে 10 কেজি সমান সমান এই পাশে কত ছিল 12 কেজি। তাহলে আমাদের কাছে এইটাই চাইছিল যে শুধু বালতির ওজন কত, তাহলে লিখবো যে শুধু বালতির ওজন বা সম্পূর্ণ বালতি বা শুধু বালতির ওজন সমান সমান কত 12 মাইনাস 10 সমান সমান কত 2 কেজি। তাহলে সম্পূর্ণ বালতির ওজন আমরা কত পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে 2 কেজি। এখন আমরা এই প্রশ্নটার সমাধান দেখব। এখানে বলা আছে যে 10 বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত 2:1। মা ও মেয়ের বর্তমান বয়স কত? তাহলে 10 বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল এত। তাহলে আমরা লিখবো যে 10 বছর পূর্বে মায়ের বয়স যেহেতু 10 বছর পূর্বে তাদের অনুপাত ছিল, তাহলে 10 বছর পূর্বে মায়ের বয়স হচ্ছে 4x বছর, এটা আমরা ধরে নেব আর কি। তাহলে একইভাবে 10 বছর পূর্বে মেয়ের বয়স, কার বয়স? মেয়ের বয়স। তাহলে 10 বছর পূর্বে মেয়ের বয়স কত হবে? মেয়ের বয়স হচ্ছে 1 ছিল, তার মানে এটা x হবে আর কি, কারণ আমি এটা x ধরে নিচ্ছি আর কি। 4x বছর আর এটা হচ্ছে x বছর আর কি। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? তাহলে বর্তমানে 10 বছর পূর্বে ছিল কিন্তু এটা কিন্তু ছিল 10 বছর পূর্বে। তাহলে বর্তমানে মায়ের বয়স কত হবে? বর্তমানে মায়ের বয়স হচ্ছে কত? 4x প্লাস 10 বছর। 4x প্লাস 10 বছর। তাহলে বর্তমানে মায়ের বয়স হচ্ছে এত বছর, তাহলে বর্তমানে মেয়ের বয়স কত? বর্তমানে মেয়ের বয়স হচ্ছে, এটা কিন্তু মায়ের বয়স আর এটা হচ্ছে মেয়ের বয়স। মেয়ের বয়স কত? x প্লাস 10 বছর। আমাদের কাছে কিন্তু মা ও মেয়ের বর্তমান বয়সটাই চাওয়া হয়েছে। আরেকটা কি লেখা আছে যে 10 বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হচ্ছে এটা। 10 বছর পূর্বে ছিল এইটা, বর্তমানে হচ্ছে এইটা, তাহলে আবার কি 10 বছর পরে কতটুকু হবে? তাহলে আমরা লিখবো যে 10 বছর পরে কি লিখবো? 10 বছর পরে মায়ের বয়স। 10 বছর পরে কার বয়স? মায়ের বয়স কত হবে? 10 বছর পরে তাদের অনুপাত কিন্তু 2:1, কিন্তু বর্তমানে যদি 4x প্লাস 10 হয় তাহলে 10 বছর পরে কি হবে? এর সাথে 10 যোগ হবে, 4x প্লাস 10। আচ্ছা, তাইলে বলা ছিল যে 10 বছর পরে মা ও মেয়ের বয়স অনুপাত কত? 2:1। তাহলে বর্তমানে যদি মায়ের বয়স 4x প্লাস 10 হয় তাহলে 10 বছর পরে মায়ের বয়স কত হবে? 4x প্লাস 10 প্লাস 10, স্বাভাবিক জিনিস। বর্তমানে যদি মায়ের বয়স এত হয় তাহলে 10 বছর পরে তার বয়স কত হবে? এটাই হবে। তার মানে এখান থেকে কি লেখা যায়? 4x প্লাস 20। তাহলে 10 বছর পরে মায়ের বয়স হচ্ছে এত, তাহলে 10 বছর পরে মেয়ের বয়স কত? তাহলে 10 বছর পরে মেয়ের বয়স কত হবে? বর্তমানে মেয়ের বয়স কত? x প্লাস 10। বর্তমানে মেয়ের বয়স কত? x প্লাস 10। তাহলে 10 বছর পরে মেয়ের বয়স কত হবে? x প্লাস 10 প্লাস 10, তার মানে কত? x প্লাস 20। এখন আপনার বয়স বর্তমানে যদি 30 বছর হয় তাহলে 10 বছর পর আপনার বয়স কত হবে? ওই 30 আর 10 কে যোগ করবেন, তাহলে 30 আর 10 যোগ করলেই তো হবে, তাই না? এখানেও তাই, যে বর্তমানে মায়ের বয়স হচ্ছে 4x প্লাস 10। 4x প্লাস 10 যদি হয় তাহলে 10 বছর পরে তার বয়স কত হবে? তাহলে এত প্লাস 10, মেয়ের বয়স বর্তমানে কত? x প্লাস 10। তাহলে 10 বছর পরে তার বয়স কত হবে? এইটার সাথে 10 যোগ হবে, তাহলে এটা। তার মানে 10 বছর পরে তাদের বয়স, মায়ের বয়স হচ্ছে এত, মেয়ের বয়স হচ্ছে এত। প্রশ্ন আবার বলে দিছে যে 10 বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হচ্ছে 2:1। তাহলে 10 বছর পরে, অর্থাৎ শর্ত মতে লিখবো, কি লিখবো? যে শর্ত মতে, তাহলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত বলে দিছে। কার অনুপাত? মা ও মেয়ের বয়সের অনুপাত। তাহলে প্রথমে কে থাকবে? মা। তাহলে 4x প্লাস 20 বাই কত? x প্লাস 20 সমান সমান কত? 2:1, মানে 2/1 লিখবো আর কি। এখন যদি আমরা এটাকে সমাধান করি, আমরা ফার্স্টে আর গুণন করে দেবো। কি লিখবো? যে 4x প্লাস 20 সমান সমান 2x প্লাস 20 দুগুণে কত? 40। আর গুণন করে দিলাম, তাহলে 4x মাইনাস 2x সমান সমান 40 মাইনাস 20। তাহলে এখান থেকে করলে 2x সমান সমান কত পাচ্ছি? এখান থেকে 20। তাহলে x সমান সমান কত? 10 বছর। তাহলে বর্তমানে মায়ের বয়স কত সেটা বের করবো। তাহলে লিখবো যে বর্তমানে মায়ের বয়স আমরা এখানে কত পেয়েছিলাম?
এই যে বর্তমানে মায়ের বয়স ছিল কিন্তু 4x + 10 বছর। আচ্ছা এখানে আমরা মানটা বসাই দিই, x এর মান কত বললাম 10 বছর। তাহলে বর্তমানে মায়ের বয়স কত, 4 × 10 + 10, তাহলে 4 × 10 = 40 আর 10 কত 50 বছর কিন্তু। আর বর্তমানে মেয়ের বয়স কত, x + 10, তাহলে 10 + 10 মানে x এর মান 10 আর 10, তার মানে কত 20 বছর। তার মানে বর্তমানে মায়ের বয়স হচ্ছে 50 বছর আর মেয়ের বয়স কত 20 বছর। আপনারা আর এক নজর একবার একটু দেখে নেন, এখান থেকে আমার প্রশ্নটা শুরু হয়েছিল, একটু খেয়াল করবেন, এখান থেকে প্রশ্নটা শুরু হয়েছিল, একটু দেখে নেন ভালো করে। এই তো ছিল আর কি, x এর মান 10 পাইছি, পরে বর্তমান যেহেতু চাইছে আমরা লাইনটা এখানে বসায় দিচ্ছি, অর্থাৎ এই সমীকরণে x এর মান বসায় দিচ্ছি, কারণ এইটাই তো বর্তমানে মায়ের বয়স ছিল আর এইটা বর্তমানে মেয়ের বয়স ছিল। তাহলে এখানে বসায় দিলে বর্তমান মায়ের বয়স পাচ্ছে 50 বছর আর বর্তমান মেয়ের বয়স পাচ্ছে কত 20 বছর। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা আছে যে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত। শীর্ষবিন্দুর উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ জিনিসটা কি আগে আমরা সেইটা বুঝি, তারপরে এই অনুযায়ী আমরা সমাধান করব। উন্নতি কোণ হচ্ছে ভূমির উপরের বিন্দুর জন্য ভূমিতে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। কি বললাম আমি, ভূমির উপরের বিন্দুর জন্য ভূমিতে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। সাপোজ এটা হচ্ছে আমার ভূমি, এটা কি, এটা হচ্ছে আমার ভূমি বা অনুভূমিক রেখা, এটা হচ্ছে আমার ভূমি, তাহলে এখানে এটা হচ্ছে ভূমির উপরের বিন্দু, এটা কি ভূমির উপরের বিন্দু, তাহলে ভূমির উপরের বিন্দুর জন্য ভূমিতে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে কি তার উন্নতি কোণ। তাহলে এই কোণটা কি, এই কোণটা কিন্তু উন্নতি কোণ, কারণ এইটা ছিল ভূমি, ভূমির উপরের বিন্দুর জন্য ভূমিতে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে তার উন্নতি কোণ। আর ভূমির নিচে যদি কোনো বিন্দু থাকে, সাপোজ এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির নিচে এইটা এই বিন্দুটা আছে, তাহলে এই বিন্দুর জন্য ভূমিতে যে কোণ তৈরি হবে সেইটা কি কোণ, সেইটা হচ্ছে কিন্তু অবনতি কোণ। সেইটা কি কোণ, সেইটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ তার মানে উন্নতি কোণ কোথায়, উপরে, মানে ভূমির উপরের বিন্দুর জন্য যে কোণ ভূমিতে তৈরি হবে সেইটা হচ্ছে কি উন্নতি কোণ। তাহলে এখন আমরা এই অনুযায়ী সমাধান করি। এখানে বলা আছে কি যে এটা কিন্তু অবনতি কোণ, এটা কিন্তু অবনতি কোণ আর কি। একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে, তাইলে এই অনুযায়ী চিত্র আঁকাবো। এইটা হচ্ছে আমার মিনার, এইটা কি, এইটা হচ্ছে আমার মিনার, তাহলে মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে, এইটা হচ্ছে মিনারের পাদদেশ মানে নিচের দেশ, নিচের দেশ হতে কত মিটার দূরে, 20 মিটার দূরে। তাহলে আমি ধরে নিলাম এইটুক হচ্ছে আমার সেই 20 মিটার, এইটুক কি, এইটুক হচ্ছে আমাদের সেই 20 মিটার আর কি। আর এইটা হচ্ছে আমাদের মিনার, এটা কি, এটা হচ্ছে আমাদের মিনার। তাহলে একটি মিনারের পাদদেশ হতে, পাদদেশ হচ্ছে এটা, পাদদেশ হতে 20 মিটার দূরে একটি স্থানে, একটি স্থান হতে, দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কি, দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের ভূমি, মিনারের শীর্ষবিন্দু হচ্ছে এইটা, শীর্ষবিন্দুর উন্নতি কোণ, আমি একটু কি বললাম, শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তাহলে শীর্ষবিন্দু থেকে ভূমিতে যে কোণটা উৎপন্ন হবে সেইটা হচ্ছে তার উন্নতি কোণ। তাহলে এইটা যদি শীর্ষবিন্দু হয়, এইটা যদি আমাদের শীর্ষবিন্দু হয়, তাহলে এইখান থেকে ভূমিতে যে কোণটা উৎপন্ন হবে সেইটাই কিন্তু শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তাহলে এইটা যদি শীর্ষবিন্দু, এটা তো পাদবিন্দু আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যে কোণটা উৎপন্ন হবে, শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যে কোণটা উৎপন্ন হবে এইটাই হচ্ছে আমাদের কিন্তু উন্নতি কোণ। আমরা কি ব্যাপারটা ক্লিয়ার কিনা? উন্নতি কোণ কি, যে ভূমি থেকে উপরের কোন বিন্দুর জন্য ভূমিতে যে কোণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে তার উন্নতি কোণ। তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ এবং এটা কত দেওয়া আছে, 30 ডিগ্রি। উন্নতি কোণ কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি। আর কি দেওয়া আছে যে 20 মিটার, এটা আর কি। এখন থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, থিটা কোণের বিপরীত বাহুটা কি লম্ব, তাহলে এই রেখাটা কিন্তু আমাদের লম্ব রেখা, এটা হচ্ছে আমাদের লম্ব রেখা, এটা হচ্ছে আমাদের ভূমি রেখা, আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ রেখা। আমাদের বের করতে হবে কি মিনারটির উচ্চতা কত, মানে হচ্ছে আমাকে নাম দিই, এটা হচ্ছে এ বি, মানে এ বি উচ্চতাটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে এ বি সমান সমান হচ্ছে হট, আচ্ছা এ বি সি, আমরা এটাকে সি নাম দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা তো বের করবো এই অংশটুকু, তাই না? তাইলে আমরা একটা সূত্র জানি যে সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে এইটার বাহু হচ্ছে এটা লম্ব, তার মানে লম্ব কত এ বি বাই অতিভুজ কত বিসি। আচ্ছা আমরা কি বিসি জানি, জানি না কিন্তু, তাইলে আমরা এটাতে করবো না, তাহলে আমরা ট্যান এ চলে যাই, আমরা লিখি যে ট্যান থিটা, ট্যান 30 ডিগ্রি, এটা মানে কত লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত লম্ব, তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে এ বি লম্ব আর ভূমি কত বিসি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান সমান আমরা বের করবো কি এ বি, তাহলে এ বি বাই বিসি, বিসি মানে কত, এই যে বিসি অংশ সেটা কত 20, তাহলে 20 ভাগ ছিল এপাশে থেকে গুণন হবে, তাহলে এ বি সমান সমান 20/√3, মানে 20 ভাগ ছিল এপাশে গুণন হবে, তার মানে কত 20/√3, তার মানে
আমাদের মিনারের যে উচ্চতা সেটা কত, সেটা হচ্ছে যে 20/√3, মিনারের উচ্চতা হচ্ছে 20/√3 এত মিটার আর কি। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা আছে যে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? তাইলে আমরা ধরে নেব এইটা হচ্ছে আমাদের সেই খুঁটি। সম্পূর্ণ খুঁটিটি কত মিটার লম্বা? 48 মিটার লম্বা। তাহলে এই খুঁটিটা কতটুকু লম্বা? 48 মিটার কিন্তু লম্বা। তার মানে সম্পূর্ণ খুঁটিটা কতটুকু? 48 মিটার। তাহলে বলছিল কি যে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? আমি ধরে নেব খুঁটিটি ভূমি থেকে x মিটার উচ্চতায় ভেঙেছিল। কি ধরে নেব? এটা তো আমাদের ভূমি, তাহলে ভূমি থেকে খুঁটিটি হচ্ছে x মিটার উচ্চতায় ভেঙেছিল, মানে হচ্ছে এই দূরত্বটুকু হচ্ছে কি x। এটা আমরা ধরে নেব, যে ধরে নিলাম খুঁটিটি ভূমি থেকে x মিটার উচ্চতায় ভেঙেছিল। তাহলে এতটুকু উচ্চতায় খুঁটিটা ভেঙে যাবে, তাই না? তাহলে এইটুকুই খুঁটিটি ভাঙা অংশ, এইটুকুই খুঁটিটির ভাঙা অংশ। আচ্ছা, পুরাটা হচ্ছে 48, এইটুকু যদি x হয় তাহলে ভাঙা অংশের মান কত? ভাঙা অংশের মান কতটুকু? যে 48 মাইনাস হচ্ছে x, 48 মাইনাস x, এই যে নীল অংশটুকু এইটুকু কত? 48 মাইনাস x, 48 মাইনাস x, কারণ সম্পূর্ণ খুঁটিটা হচ্ছে 48 এবং এই x মিটার উচ্চতায় যেহেতু খুঁটিটা ভেঙে গেছে, তাহলে এই বাকি অংশটুকু কত? 48 মাইনাস x। খুঁটিটা কিন্তু 48 মিটার উচ্চতায় কি হয়েছে? ভেঙে গেছে। তার মানে যতটুকু অংশ ভেঙে গেছে ততটুকু অংশ কিন্তু আবার এই যে ভূমির সাথে কোণ উৎপন্ন করছে। এই যে খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই খুঁটির যতটুকু অংশ ভেঙে গেছে ততটুকু অংশই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই দূরত্বটুকু যা আর এই দূরত্বটুকু কিন্তু সেম। এখন আঁকানোর ক্ষেত্রে কম বেশি মনে হইতে পারে, কিন্তু দূরত্বটা সেম। এইটাও যা, এটা হচ্ছে ভাঙা অংশ। এটা কি? এই অংশটুকু হচ্ছে ভাঙা অংশ, এইটুকু যা, এইটুকু তা। তাহলে ভাঙা অংশ ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 30 ডিগ্রি। তাহলে এই ভাঙা অংশের মান আমরা কতটুকু পেলাম? এই ভাঙা অংশের মান পাচ্ছি এই যে নীল অংশটুকু, এর মান হচ্ছে কত? 48 মাইনাস x, মানে এইটুকু হচ্ছে 48 মাইনাস x। তাহলে এইটুক তো ভাঙা অংশ, এইটুক ভাঙা অংশ হলে এইটুক কি ভাঙা অংশ, তাহলে এটা যদি 48 মাইনাস x হয় তাহলে এইটাও কত? 48 মাইনাস x। এখন বলছিল খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল, তার মানে আমাদের x এর মান দরকার। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? যে সাইন থিটা, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এটা হচ্ছে লম্ব। তাহলে সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? x, বাই হচ্ছে অতিভুজ কত? 48 মাইনাস x। আবার সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, হাফ সমান সমান কত? x বাই 48 মাইনাস x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? আর গুণন করে দিলে 48 মাইনাস x সমান সমান কত? 2x। তার মানে 48 সমান সমান কত? 3x। অতএব x সমান সমান কত? 3 16 48, 3 দিয়ে 8 কাটলে কত? 16। তার মানে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? খুঁটিটি হচ্ছে ভূমি থেকে 16 মিটার উচ্চতায় ভেঙেছিল। এখন আমরা এই প্রশ্নটার সমাধান দেখবো। এখানে বলা আছে যে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার কি হচ্ছে? ক্রয় মূল্য। আচ্ছা, একটা জিনিস পাইকারি বিক্রেতা প্রথমে কোথা থেকে কেনে? ফ্যাক্টরি বা যেখানে জিনিসটা উৎপন্ন হয় সেখান থেকে। তাহলে আমরা আগে স্টেপ গুলো দেখি, তারপর আমরা সমাধান করবো। ফ্যাক্টরি বা যেখানে জিনিসটা উৎপন্ন হয় সেখান থেকে কিনবে। কে কিনবে? পাইকারি বিক্রেতা। তাহলে লিখবো যে পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা কোথা থেকে জিনিসটা কিনবে? সে কিন্তু কিনবে ফ্যাক্টরি বা যেখানে উৎপন্ন হয় জিনিসটা। তাহলে ফ্যাক্টরি কার কাছে বিক্রয় করতেছে? পাইকারি বিক্রেতার কাছে। ফ্যাক্টরি কিন্তু বিক্রয় করছে পাইকারি বিক্রেতার কাছে, কিন্তু পাইকারি বিক্রেতা ক্রয় করছে কোথা থেকে? ফ্যাক্টরি থেকে। এই যে পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্য, এইটাই আমাদের কাছে চাওয়া হয়েছে। আবার পাইকারি বিক্রেতা কার কাছে বেচতো জিনিসটা? খুচরা বিক্রেতার কাছে, মানে খুচরা বিক্রেতা। ধরে নিলাম আমাদের কাছে খুচরা বিক্রেতা। এটা কি? খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা কার কাছ থেকে কেনে? খুচরা বিক্রেতা কেনে কিন্তু পাইকারি বিক্রেতার কাছ থেকে। খুচরা বিক্রেতা কার কাছ থেকে কেনে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তার মানে পাইকারি বিক্রেতা জিনিসটা বিক্রি করে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় করে খুচরা বিক্রেতার কাছে, কিন্তু খুচরা বিক্রেতা কেনে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছে। কিনে খুচরা বিক্রেতা আবার কার কাছে বিক্রয় করে? ভোক্তা বা ক্রেতার কাছে, যেটা হচ্ছে আমরা, যারা ভোগ করে জিনিসগুলো তারা আর কি। তাহলে এটা হচ্ছে ভোক্তা। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে? পণ্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, মানে পণ্যটি বিক্রয় করা হয়েছে কত টাকাতে? এটা দেওয়া আছে আমাদের কাছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? 576 টাকা। আচ্ছা, আমাদেরকে বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে এইটা বের করার আগে আমরা বের করবো কি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত সেইটা। তারপরে আমরা আগে স্টেপটা হচ্ছে এইটা,
এটাকে বেস ধরে আমরা মানে খুচরা বিক্রেতা যে টাকায় বিক্রয় করছে সেইটাকে ধরে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব, তারপর ওই ক্রয় মূল্যকে ধরে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব। তাহলে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, তাই না? তাহলে এটা লিখবো যে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 100 প্লাস 20 সমান সমান কত? 120 টাকা। কিন্তু খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য আমাদের কাছে জানা আছে? এটা কি জানা আছে? এটা কিন্তু নাই। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বাই করি আগে আমরা। খুচরা বিক্রেতার কি বের করবো? ক্রয় মূল্য। তাইলে যেটা বাই করি সেটা সবসময় ডান পাশে লিখি, যেটাকে বাইর করবো সেটা সবসময় ওই পাশে লিখবো। তাহলে আমরা এটা লিখবো যে খুচরা বিক্রেতার কি লিখবো যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা হলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কি? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা, 120 টাকা কিন্তু বলা আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? 120 টাকা। কারণ খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করছে, তাহলে কি লিখবো? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা আমরা ধরে নেই, ক্রয় মূল্যটা হচ্ছে কত? 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 বাই কত? 120। আর খুচরা বিক্রেতার যে বিক্রয় করছিল সেটা কত টাকাতে? 576 টাকা দিয়ে। তাহলে আমরা এটা লিখবো যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 গুণন 576 বাই হচ্ছে কত? 120। তাইলে আমরা এটা কি পেলাম? এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত পেলাম? 480 টাকা। তাহলে যা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সেটাই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহাই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। একটু বিষয়টা বুঝুন। খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে 480 টাকা দিয়ে কিনছে, তাহলে পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে বেচছে? খুচরা বিক্রেতার কাছে 480 টাকা দিয়ে। বুঝছে কিনা বিষয়টা? মানে খুচরা বিক্রেতা যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে 480 টাকা দিয়ে কেনে, তার মানে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছ থেকে কত টাকা দিয়ে বিক্রি করছে? 480 টাকা দিয়ে। তাইলে বিষয়টা বোঝেন। আমি আরেকবার বলতেছি, ধরেন আপনি একটা দোকান থেকে একটা জিনিস কিনছেন কয় টাকা দিয়ে? 480 টাকা দিয়ে। বা এটা বাদ দেন, আপনি ধরেন আপনি একটা জিনিস কিনছেন 20 টাকা দিয়ে, তাহলে আপনার ক্রয় মূল্য কিন্তু ওই দোকানদারের কাছে 20 টাকা, কিন্তু ওই দোকানদার আপনার কাছে বিক্রি করছে কত টাকা? 20 টাকা দিয়ে। তার মানে ওই দোকানদারের বিক্রয় মূল্য কিন্তু 20 টাকা, কিন্তু আপনার ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 20 টাকা। আপনি বুঝছেন কিনা বিষয়টা? আমি কি বললাম যে আপনি একটা জিনিস 20 টাকা দিয়ে একটা দোকান থেকে কিনেছেন, তাহলে আপনার ক্রয় মূল্য কিন্তু 20 টাকা, আর ওই দোকানদার আপনার কাছে 20 টাকা দিয়ে ওই জিনিসটা বিক্রি করছে, তার মানে ওই দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এখানে ওই জিনিসটাই লিখছি যে খুচরা বিক্রেতা একটা জিনিস কিনছে কত টাকা দিয়ে? 480 টাকা দিয়ে। তার মানে খুচরা বিক্রেতা যদি একটা জিনিস 480 টাকা দিয়ে কিনে, তাহলে পাইকারি বিক্রেতা ওই জিনিসটা তার কাছে কত টাকা বিক্রি করবে? বিক্রি করছে 480 টাকা বিক্রি করছে। এটাই লিখছে যে ধরেন এটা আপনি, তাহলে আপনি এই দোকান থেকে 480 টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, এটা আপনি এই দোকান থেকে 480 টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, তাইলে এই ব্যক্তিটা আপনার কাছে জিনিসটা কত টাকায় বিক্রি করছে? অবশ্যই 480 টাকায়। ভেরি সিম্পল, কারণ আপনি যদি 480 টাকা দিয়ে কেনেন তাহলে সে তো আপনার কাছে 480 টাকায় বিক্রি করছে। এই জন্য আমি এইটা পরে লিখছি যে ক্রয় মূল্য 480 টাকা হলে বিক্রয় মূল্য 480 টাকা হবে। এই জন্য কি? এই জন্য ক্রয় মূল্য 480 টাকা হলে বিক্রয় মূল্য কি 480 টাকা হবে। তো এখন আমাদের বের করতে হবে কি, যে পাইকারি বিক্রেতা কয় টাকাতে জিনিসটা কিনছিল। এখানে প্রশ্নে কিন্তু একটা জিনিস কথা বলা আছে যে পাইকারি বিক্রেতা জিনিসটা 20% লাভে বিক্রয় করে। এই যে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, মানে পাইকারি বিক্রেতা যখন পণ্যটা বিক্রি করে তখন তার কি 20% লাভ হয়। তাহলে আমরা এটা লিখবো যে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কি লিখবো? যে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, 20% লাভে পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে কত টাকা? এখান থেকে লিখি, এখান থেকে লিখুন, আসবে না। 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20, তার মানে কত? 120 টাকা। আমাদের টার্গেট কি? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে আমরা কি বের করবো? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা আমরা প্রাথমিক অবস্থায় কি ধরে নেই? যে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত?
মানে বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা। 100 টাকা। তাহলে আমরা এটা লিখবো যে বিক্রয় মূল্য 1 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 100 ভাগ হচ্ছে 120। আর আরেকটা কি, যে পাইকারি বিক্রেতা যেটা বিক্রয় করছিল সেটা কত টাকায় বিক্রয় করছিল? 480 টাকায় কিন্তু বিক্রয় করছিল। তাহলে লিখবো অতএব 480 টাকা, মানে বিক্রয় মূল্য 480 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আসবে? 100 গুণন 480 বাই হচ্ছে 120। 4 12 48, 12 48 এটা 4 হবে, 4 12 48। এই শূন্য কাটাকাটি গেল, 12 48, 4 12 48, 4 দিয়ে 100 গুণন করলে কত? 400 টাকা। কত টাকা? 400 টাকা। তার মানে পাইকারি বিক্রেতা জিনিসটা ফ্যাক্টরি থেকে কত টাকা দিয়ে কিনছিল? 400 টাকা দিয়ে। তার মানে আমরা লাস্টে এইভাবে লিখে দিব যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এটাই হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আর এটাই অ্যান্সার। আমরা এখন এই প্রশ্নটার সমাধান দেখব। এখানে বলা আছে কি যে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তাইলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই সরল রেখা। আমরা কি ধরে নেব? আমরা হচ্ছে ধরে নিলাম যে এইটা হচ্ছে সেই সরল রেখা। এই সরল রেখার উপর অঙ্কিত বর্গ, আমরা যে সরল রেখাটা ধরে নিছি এই সরল রেখাটার বাহু হচ্ছে ধরে নিলাম a মিটার। এই সরল রেখাটার বাহু, এই সরল রেখাটার বাহু হচ্ছে ধরে নিলাম হচ্ছে a মিটার আর কি। তাহলে এই সরল রেখার উপর অঙ্কিত বর্গ, তাহলে ওইটা যে সরল রেখা ছিল ওই সরল রেখার উপর আমরা একটা বর্গ আঁকালাম, এটা হচ্ছে সেই বর্গ। তাহলে এই সরল রেখার বাহু যদি a হয়, আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই সরল রেখার বাহু হচ্ছে a, এটা ছিল সেই সরল রেখা। তাহলে এই সরল রেখার উপর আমরা একটা বর্গ আঁকাইছি। তাহলে সরল রেখার বাহু যদি a হয়, আমরা জানি যে এটা যদি একটা বর্গ হয় তাহলে বর্গের প্রত্যেকটা বাহু কি সমান। এটা যদি একটা বর্গ হয় তাহলে বর্গের প্রত্যেকটা বাহু কি সমান হবে। তাহলে এটা যদি a হয় তাহলে এইটাও a হবে, এইটাও a হবে, এইটাও a হবে। তাহলে এটা একটা বর্গ। তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রকে আমরা ধরে নিলাম ক্ষেত্রফল a সমান সমান হচ্ছে a স্কয়ার। মানে বর্গের ক্ষেত্রফলকে a ধরে নিলাম প্রথম অবস্থায়, তাহলে এর ক্ষেত্রফল কত? a স্কয়ার। পরে কি, ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? ওই সরল রেখার অর্ধেকের উপর, তাহলে এই সরল রেখাটা এটার অর্ধেক ধরে নিলাম হচ্ছে এটা, ধরে নিলাম আর কি, আঁকানোর ক্ষেত্রে কম বেশি মনে হইতে পারে। যদি এইটার অর্ধেক এইটা হয় তাহলে এইটা যদি a হয় তাহলে এই বাহুটা কি হবে? a/2, বুঝছি কিনা? এটা ছিল সম্পূর্ণ সরল রেখা বা একটা সরল রেখা যার বাহু ধরে নিয়েছিলাম হচ্ছে a। একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই সরল রেখাটার অর্ধেক যদি এইটা হয়, এইটার বাহু যদি a হয় তাহলে এইটার বাহু কত? a/2। তাহলে এই সরল রেখার উপরও আমরা কি একটা বর্গ আঁকাবো, তাহলে আমরা সেই বর্গটা আঁকালাম এই সরল রেখার উপরে। এইটার বাহু যদি a/2 হয় তাহলে এইটা ছিল আমাদের সেই সরল রেখা, তাই না? তাহলে এই সরল রেখাটা ছিল তো এটা, তাই না? এটা কত? a/2। তাহলে এটা যদি a হয়, আবার এটা একটা বর্গ, তাহলে বর্গ সবগুলো বাহু সমান, তাহলে এটাও a/2, এটাও a/2, এটাও a/2। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত? a' সমান সমান কত? ক্ষেত্রফল মানে কত? বর্গের বাহু যদি a হয় তাহলে তার ক্ষেত্রফল কত? a স্কয়ার। কিন্তু এখানে বর্গের বাহু কি? a/2, তাহলে এর ক্ষেত্রফল কত? a/2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি কি a' সমান সমান, যেহেতু বাহুটা a/2 তাহলে a/2 হোল স্কয়ার, মানে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, যেহেতু বাহুটা a/2 তাহলে a/2 হোল স্কয়ার। তাহলে লিখতে পারি কি a স্কয়ার বাই 4। তাহলে 4a' সমান সমান হচ্ছে a স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে এটা লেখা যায় যে a সমান সমান হচ্ছে a স্কয়ার আর a স্কয়ার সমান 4a। তাহলে একটু খেয়াল করতে হবে, a স্কয়ার মানে 4a', a স্কয়ার মানে হচ্ছে এটাও স্কয়ারের মান, এটাও স্কয়ারের মান, তাহলে a স্কয়ার সমান সমান a স্কয়ার লেখাই যায়। তাহলে a সমান সমান কত? 4a' লিখতেই পারি 4a'। আর আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল যে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ, তাহলে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গকে আমি কি ধরছিলাম? যে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গকে আমি ধরছিলাম a। তাহলে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ, ওই সরল রেখার অর্ধেক যখন নিয়েছিলাম এই যেটা, ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ সেটাই কি ধরছিলাম? a', মানে a' এর কত গুণ সেটাই দেখাতে বলছিল। তাহলে a' এর হচ্ছে 4 গুণ, বুঝছি কিনা বিষয়টা? একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ, একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গকে ধরছিলাম হচ্ছে a, বর্গের ক্ষেত্রফলকে ধরছিলাম a। তাহলে ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলকে ধরছি a', তাহলে ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ সেটা, তাহলে a সমান সমান 4a'। এটাই ছিল সমাধান। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখবো। এখানে বলা আছে যে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ।
তার মানে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ। তাহলে আমরা এটা কিভাবে বের করবো? এটা কিন্তু ক্ষেত্রফল দিয়ে বের করবো, যে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। সাপোজ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল যদি a হয়, তো ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল যদি a প্রাইম হয়, তাহলে তার কত গুণ, এটি আমাকে বের করতে বলছে। আমি বিষয়টা করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, একটি সরলরেখার উপর কি অঙ্কন করতে হবে? বর্গ। আমরা কিন্তু সম্পূর্ণ একটি বা সম্পূর্ণ সরলরেখা নিয়ে কাজ করছি, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই বর্গ। একটি বা সম্পূর্ণ সরলরেখার বর্গ হচ্ছে এটা। তাহলে বর্গের একটা বাহু যদি a হয়, তাহলে তো প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহুই তো সমান, তাই না? বর্গের ক্ষেত্রে তো প্রত্যেকটা বাহু সমান, যেহেতু সম্পূর্ণ, তাই আমি ধরে নিলাম যে সম্পূর্ণ বাহুটা হচ্ছে a এবং প্রত্যেকটা বাহুই তো সমান। তাহলে সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, এটাকে কি ধরছি, মানে এই যখন সম্পূর্ণ সরলরেখা নিয়ে কাজ করব, তখন তার ক্ষেত্রফলটাকে আমরা ধরে নেব হচ্ছে a। তাহলে a সমান সমান আমরা কি লিখতে পারি? যদি বর্গের বাহু যদি a হয়, তাহলে তার ক্ষেত্রফল কত? a স্কয়ার। বর্গের বাহু a হলে তার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। আর আমরা তাই ধরছি যে এখানে সম্পূর্ণ যেহেতু সরলরেখা, তাহলে সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গ, তাহলে সম্পূর্ণ সরলরেখার ক্ষেত্রে তার প্রত্যেকটা বাহু হচ্ছে a করে ধরে নিয়েছি, তাহলে তার ক্ষেত্রফল কত? a সমান সমান কত? a স্কয়ার আর কি। তারপরে কি বলছে? ওই সরলরেখার অর্ধেকের উপর। তাহলে সরলরেখাটা যখন অর্ধেক হবে, তার মানে আমরা কি লিখবো? যে অর্ধেক সরলরেখার উপর। এটা লিখবো যে অর্ধেক সরলরেখার উপর। কেন? কারণ এখানে বলা আছে যে ওই সরলরেখার অর্ধেকের উপর, তাই লিখছে অর্ধেক সরলরেখার উপর, অর্ধেক সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। কি করবো? যে অর্ধেক সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, অর্ধেক সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা a প্রাইম ধরে নেব। এখন এটা কি হবে? এটা তো ছিল সম্পূর্ণ সরলরেখা, কিন্তু এই সরলরেখাটিকে অর্ধেক। তাহলে যেহেতু অর্ধেক সরলরেখা, তখন তার বাহুগুলো হবে কত? a/2। যখন সরলরেখাটা অর্ধেক হবে, তখন তার বাহু কি? a/2। আর এই সরলরেখা যেহেতু একটা বর্গ, তাহলে এদের প্রত্যেকটা বাহুই সমান, তার প্রত্যেকটা বাহু কত? a/2 করে, কিন্তু প্রত্যেকটা বাহু কিন্তু a/2 করে, প্রত্যেকটা বাহু কিন্তু a/2 করে। তাইলে এই অর্ধেক সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? আমরা জানি যে বাহু যদি হয় ক্ষেত্রফল স্কয়ার, কিন্তু এই সরলরেখার ক্ষেত্রে যখন আমরা অর্ধেকটা নিচ্ছি, তখন তার বাহু হচ্ছে a/2, তাহলে তার ক্ষেত্রফল কত? যে a/2 হোল স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা যে a প্রাইম সমান সমান কত? a স্কয়ার বাই 4 লেখাই যায়, a স্কয়ার বাই 4। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। তার মানে একটি সরলরেখা বা সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আমরা কত ধরছি? a ধরছি। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ কত গুণ। ওই সরলরেখার অর্ধেকের যখন নিচ্ছি, অর্থাৎ অর্ধেক সরলরেখার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি ধরছি? a প্রাইম। তার মানে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ, মানে a হচ্ছে a প্রাইমের কত গুণ, এটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমরা একটু হিসাব করে দেখি। এই 4টা যদি এর পাশে নিয়ে আসি, তাহলে কি লিখতে পারি আমরা? 4a প্রাইম সমান সমান কত? a স্কয়ার। এখন একটু খেয়াল করতে হবে, 4a প্রাইম সমান a স্কয়ার, আবার a সমান সমান কি? a স্কয়ার। তাহলে a স্কয়ার এর মান হচ্ছে a, আবার a স্কয়ার এর মান হচ্ছে 4a প্রাইম। তাহলে দুইটাই কি a স্কয়ার এর মান। তাহলে আমি কি 4a প্রাইম সমান a লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি, কারণ এটাও a স্কয়ার এর মান, এটাও a স্কয়ার এর মান, মানে a স্কয়ার সমান সমান a স্কয়ার, এটাও a স্কয়ার এর মান, এটাও a স্কয়ার এর মান। তাহলে তো আমি এটা লিখতেই পারি যে 4a প্রাইম সমান সমান কত? 4 লেখাই যায়, 4a প্রাইম সমান সমান কত? 4। তাইলে সরি, 4a প্রাইম সমান সমান হচ্ছে a, নট 4a প্রাইম সমান সমান কত? a। 4a প্রাইম সমান সমান হচ্ছে a। তার মানে a সমান সমান কত? 4a প্রাইম। তার মানে আমরা বলে দেব যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ। অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ। খুবই সহজ, সিম্পল একটা অঙ্ক। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব। এই প্রশ্নে কি বলা আছে? ঘন্টায় 4 কিলোমিটার গতি বৃদ্ধি করায় 32 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা সময় লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল? তাহলে আমরা ধরে নেব যে বৃদ্ধির পূর্বে গতি ছিল হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। আমরা কি লিখবো? যে ধরি বৃদ্ধির পূর্বে গতি ছিল x কিলোমিটার, মানে v সমান সমান কি লিখবো? যে x কিলোমিটার পার আওয়ার, মানে x ছিল, বৃদ্ধির পূর্বে গতি ছিল x, এটা কিলোমিটার পার আওয়ার হবে, কারণ ঘন্টায় এত কিলোমিটার দেওয়া আছে, তার মানে কিলোমিটার পার আওয়ারে আমাদের নিতে হবে আর কি।
তো আমরা একটা সূত্র জানি, সেটা কি যে s সমান সমান কত vt। এখান থেকে আমরা কি লিখতে পারি, t সমান সমান কত s বাই v। এটা আমরা লিখে রাখবো, এটা আমাদের লাগবে। তো এখন ঘন্টায় 4 কিলোমিটার গতি বৃদ্ধি করে 32 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা সময় লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল? তাহলে বৃদ্ধির পূর্বে গতি ছিল হচ্ছে এটা। তাহলে বৃদ্ধির পূর্বে সময়টা কত ছিল? তাহলে লিখবো যে বৃদ্ধির পূর্বে মানে হচ্ছে প্রাথমিক অবস্থায়, মানে যখন 4 কিলোমিটার গতি বৃদ্ধি করা হয় নাই সেই অবস্থায়, তার মানে বৃদ্ধির পূর্বে বা স্বাভাবিক বা প্রাথমিক অবস্থায় সময়টা কত? সময়টা হচ্ছে টি সমান সমান কি এই যে এস বাই ভি। এখন এটা প্রয়োগ করব, টি সমান সমান কত এস বাই ভি। তাহলে এটাকে আমরা 1 ধরে নিলাম, কারণ আমাদের বৃদ্ধির পরের সময় লাগবে, তখন আমরা টি 2 ধরবো। তাহলে বৃদ্ধির পূর্বে সময় কত t1, তাহলে t1 সমান সমান কত এস বাই ভি। এখানে পথটা কত কিলোমিটার? 32 কিলোমিটার। তাহলে বৃদ্ধির পূর্বে বেগ ছিল কত x, আর বৃদ্ধির রাস্তার কত দূরত্ব কত 32 কিলোমিটার পথ কিন্তু। তাহলে t1 সমান সমান কত এস বাই ভি। তাহলে t1 সমান সমান কত 32 বাই ভি হচ্ছে x। যেহেতু বৃদ্ধির পূর্বে আর বৃদ্ধির পূর্বে আমাদের বেগটা ছিল x, তাই ভির জায়গা বসাইছি x, আর রাস্তার যে দূরত্ব সেটা হচ্ছে 32 কিলোমিটার, পথ হচ্ছে 32 কিলোমিটার, এই জন্য এই জন্য এই জায়গায় লিখছি কত, s এর জায়গায় লিখছি 32। এখন 4 কিলোমিটার গতি বৃদ্ধি করায় 32 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা সময় মানে কম লাগে। ঘন্টায় 4 কিলোমিটার গতি বৃদ্ধি করে, তাই এখানে গতি বৃদ্ধি করা হয়েছে। তাহলে 4 কিলোমিটার গতি বৃদ্ধি মানে 4 কিলোমিটার পার আওয়ার গতি বৃদ্ধি করে, যেহেতু ঘন্টায় বলছে, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার গতি বৃদ্ধি করায় 4 কিলোমিটার পার আওয়ার গতি বৃদ্ধি করায়, তাহলে গতিবেগ কত হবে? এই 4 কিলোমিটার মানে পার আওয়ার গতি বৃদ্ধি করায় গতি হবে, তাহলে এই ক্ষেত্রে গতিটা কত ভি প্রাইম। ভি প্রাইম সমান পূর্বে যে গতি ছিল তার সাথে এই 4 যোগ হবে, পূর্বে যা গতি ছিল তার সাথে এই 4 যোগ হবে, তাই না? তার মানে কত 4 প্লাস এক্স। বুঝছি কিনা আমরা বিষয়টা? মানে 4 কিলোমিটার গতি আমরা বৃদ্ধি করছি, যদি বৃদ্ধি করি তাহলে আমাদের পূর্বে যে গতি ছিল সেই গতির সাথেই তো এই 4 কিলোমিটার গতিটা যোগ হবে, এর জন্য লিখছি এক্স প্লাস 4 প্লাস এক্স। তাহলে গতি বৃদ্ধি করা হলে তখন সময়টা কত? যখন গতি বৃদ্ধি করা হয়েছে 4 কিলোমিটার পার আওয়ার, তখন সময়টা কত? তাহলে আমরা লিখবো যে 4 কিলোমিটার পার আওয়ার গতি বৃদ্ধি করা হলে তখন সময়, তাহলে এই সময়টা কত? এই সময়টা কত t2। একই জিনিস t2 সমান সমান কি ওই s বাই v হবে, কি হবে s বাই v হবে। তাহলে s এর মান কিন্তু 32 থাকবে, s এর মান কত 32। কিন্তু যখন গতি বৃদ্ধি করা হয়েছে তখন সময়, গতি বৃদ্ধির ক্ষেত্রে সময় যেহেতু t2 ধরছে, তাহলে গতি বৃদ্ধির ক্ষেত্রে বেগ কিন্তু v প্রাইম, এবং সেটা কত 4 প্লাস x, মানে হচ্ছে t2 সমান সমান s বাই v প্রাইম। t2 সমান ওই s বাই v প্রাইম, তার মানে t2 সমান কত পাচ্ছি আমরা? t2 সমান সমান হচ্ছে 32 বাই হচ্ছে 4 প্লাস x বা x প্লাস 4 একটা লিখতে হলো, 4 প্লাস x যে কত x প্লাস 4 একই কথা, আমরা এভাবে রেখে দিলাম। তারপর কি বলা আছে যে ঘন্টায় এত কিলোমিটার পার আওয়ার গতি বৃদ্ধি করা, মানে ঘন্টায় 4 কিলোমিটার গতি বৃদ্ধি করে 32 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা কম সময় লাগে। যখন গতিটা বৃদ্ধি করা হয়েছে তখন তার 4 ঘন্টা সময় কম লাগছে, একটু বুঝতে হবে এখানে। যখন গতিটা বৃদ্ধি করা হয়েছে তখন তার 4 ঘন্টা সময় কি লাগছে? কম লাগছে। তার মানে আগে সময় ছিল কত t1, তাহলে t1 মাইনাস 4 সমান সমান হচ্ছে t2। বুঝছি কিনা বিষয়টা? এটা হচ্ছে আমাদের শর্ত মতে আর কি। এটা হচ্ছে আমাদের শর্ত মতে, মানে বলা আছে কি যখন এই যে ঘন্টায় 4 কিলোমিটার গতি বৃদ্ধি করে 32 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা সময় কম লাগে। 4 ঘন্টা সময় যে কম লাগছে গতি বৃদ্ধি করার পরে কিন্তু 4 ঘন্টা সময় কম লাগছে। তাহলে যখন 4 ঘন্টা সময় কম লাগছে সেই 4 ঘন্টা সময় কোথা থেকে কম লাগছে? পূর্বে যেটা ছিল, পূর্বে যে সময়টা ছিল সেই সময় থেকে কিন্তু 4 ঘন্টা সময় কম লাগছে। এই জন্য লিখছে কি t1 মাইনাস 4 সমান সমান t2, মানে যখন সময়টা বৃদ্ধি করা, মানে যখন গতিটা বৃদ্ধি করা হয়েছে, যখন গতিটা 4 কিলোমিটার বৃদ্ধি করা হয়েছে তখন সময়টা 4 ঘন্টা কম লাগছে, এবং এই যে 4 ঘন্টা কম লাগছে এই 4 ঘন্টা কোথা থেকে কম লাগছে? পূর্বে যে সময়টা ছিল সেখান থেকে 4 ঘন্টা সময় কম লাগছে, এই জন্য লাগছে t1 মাইনাস 4 সমান t2। তাহলে এখান থেকে লেখা যায় স্বাভাবিক t1 মাইনাস t2 মাইনাস 4 সমান সমান 0। সব t2 কে যদি এই পাশে নিয়ে আসি লেখা যায়, তাহলে এখান থেকে কি লেখা যায় যে t1 মাইনাস t2, 4টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে t1 মাইনাস t2 সমান সমান হচ্ছে 4। এখন এটা আমরা একটু সমাধান করব, তাহলে আমরা একটু খাতাতে দেখি সমাধানটা কিভাবে করতে হবে। তাহলে আমরা কি পেয়েছিলাম যে t1 মাইনাস t2 সমান সমান কত 4, তাহলে আমরা এটা লিখবো যে t1 মাইনাস t2 সমান সমান হচ্ছে 4, এটা আমরা পেয়েছিলাম। তাহলে t1 মানে কত? t1 মানে কিন্তু আমরা পেয়েছি যে 32 বাই x, কত পেয়েছি যে 32 বাই হচ্ছে x মাইনাস হচ্ছে t2 মানে কত? এই যে t2 মানে হচ্ছে 32 বাই x প্লাস 4, তাহলে লিখবো কত 32 বাই x প্লাস 4 সমান সমান কত 4। তাহলে এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো? x ইন্টু কত x প্লাস 4 সমান সমান হচ্ছে 4, তাহলে 32 ইন্টু হচ্ছে x প্লাস 4 মাইনাস কত 32x, তাহলে এখান থেকে কত লিখতে পারি আমরা?
32x সরি 32x কেটে দিয়ে 32x প্লাস 4 2 8 3 4 12 তাহলে 128 মাইনাস হচ্ছে 32x আর নিচে কত x স্কয়ার প্লাস 4x সমান সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত 128, কারণ হচ্ছে এটা মাইনাস এটা প্লাস কাটাকাটি চলে যাবে, তাহলে ওই পাশে কি যে 4x স্কয়ার প্লাস হচ্ছে 4 4 কত 16x, 4x স্কয়ার প্লাস হচ্ছে 16x, এবার তো 4 ছিল তাই না, সরি x স্কয়ার প্লাস 4x, x স্কয়ার প্লাস 4x, তাহলে 4x স্কয়ার প্লাস 4 4 কত 16x। আচ্ছা তাহলে এখন যেটা করব যে 4x স্কয়ার প্লাস 16x সমান সমান হচ্ছে 128। আচ্ছা আমরা এটা করলে তো সবচেয়ে ভালো, 4টা কমন এটা কাটাকাটি করে দিই তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, তাহলে সহজ হবে মানে ছোট হয়ে যাবে আর কি জিনিসটা। তাহলে 4 যদি কমন নেই তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 4x সমান সমান কত 128, তাহলে x স্কয়ার প্লাস 4x সমান সমান কত 128/4, কাটাকাটি করলে আসবে কত 4 দিয়ে 12 কাটলে 3 আর 4 দুগুণ 8, তার মানে কত 32 দুগুণ কত 128। তাহলে এখন এখান থেকে লিখতে পারি যে x স্কয়ার প্লাস 4x মাইনাস 32 সমান সমান 0, মানে সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম আর কি। এখন আমরা কি জানি যে 4 8 কত 32, তাহলে জিনিসগুলো এই পাশ থেকে দেখি 4 8 কত 32, তাহলে x স্কয়ার এই লাইনের পরে আমরা চলে যাব কিন্তু এই লাইনের পরে আমরা চলে যাব হচ্ছে এই লাইনের পরে আমরা চলে যাব হচ্ছে এই লাইনে, তাহলে x স্কয়ার মিডল টার্ম করতে হবে এই আর কি, x স্কয়ার 4 8 32, তাহলে x স্কয়ার প্লাস 8x মাইনাস 4x মাইনাস 32 সমান সমান হচ্ছে 0, এটা কিন্তু x স্কয়ার মিডল টার্ম করছে আর কি, তাহলে x কমন নিলে x প্লাস 8 মাইনাস 4 কমন নিলে x প্লাস 8 সমান সমান হচ্ছে 0, তাহলে x প্লাস 8 আর x মাইনাস 4 সমান সমান 0, তাহলে x সমান আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে 4 আর x সমান কত মাইনাস 8। এখন বৃদ্ধির পূর্বে আমাদের বেগটা ধরে নিয়েছিলাম কিন্তু x, এটা আমাদের গ্রহণযোগ্য নয় কারণ বেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে কি বললাম যে কারণ গতি কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে বৃদ্ধির পূর্বে গতি ছিল কত 4 কিলোমিটার/আওয়ার, আমরা পরে লিখে দেবো যে বৃদ্ধির পূর্বে গতি ছিল হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। এটাই ছিল এই অঙ্কের সমাধান। এখন আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ জটিল অঙ্কের সমাধান দেওয়া হবে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।